বক্তা হয়ে বসে গেছে, তাহারা যেভাবে বলিবে সেভাবেই চলিতে হইবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রীকে পরিবর্তন করেন, মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনেন। রাজনৈতিক ভাবে অভিজ্ঞ যারা যারা রামি স্যার এই 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 বর্বর নৃশংসতার বিচার আমরা আশা করি অত্যন্ত দ্রুত গতিতে পাবো। এবং আমি প্রত্যাশা করবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রধান বিচারপতির সঙ্গে আপনারা বসে কোথাও যদি কোনো পরিবর্তন আনতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রামি স্যার ঘটনা সারা বাংলাদেশ তোলপাড় তৈরি হয়েছে। তার রিপোর্ট ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই রিপোর্ট সম্পর্কে জানতে পারলে আপনার গা শিউরে উঠবে। প্রিয় দর্শক, রামি শাহ হত্যার যে বিচার, সেই বিচার 7 দিনের মধ্যে দেওয়ার কথা বা প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী এই বিষয় নিয়ে কাজ করছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তারপরেও আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে ব্যবহার আমরা দেখেছি রামি স্যার ঘটনায়, সেই ব্যবহারে বাংলাদেশের জনগণ আক্ষেপ প্রকাশ করেছে, খুবই হতাশা হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। তিনি আসলে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি নিয়ে আরও দ্রুত কেন পদক্ষেপ গ্রহণ করছে না, কেন কঠিন নিয়ম কঠিন আইন শাসন করছে না বাংলাদেশের এই মুহূর্তে, যে শিশু ধর্ষণ, এরপরে শিশুদের হত্যা করা, এই বিষয়ে কঠিন আইন পাশ করা দরকার। এবং সাথে সাথে যে ধর্ষক রয়েছে তাকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেওয়া এবং জনসমক্ষে তাকে ফাঁসিতে ঝোলানো একমাত্র সমাধান হচ্ছে এই নিয়ম, এই আইন। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। সেখানে বর্তমান সরকারের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। তো চলুন আমরা সরাসরি তার কথাগুলো শুনে আসি, এরপরে রামি শাহ হত্যার আপডেট যে নিউজ, সেই নিউজটি আমরা জানার চেষ্টা করবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। হয়ে বসে গেছে, তাহারা যেভাবে বলিবে সেভাবেই চলিতে হইবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রীকে পরিবর্তন করেন, মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনেন। রাজনৈতিক ভাবে অভিজ্ঞ যারা এই দেশের মাটি মানুষের সঙ্গে যুক্ত, যারা হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, যারা হাসিনার দ্বারা নিষ্পেষিত হয়েছিল, তাদেরকে আপনি সামনে আনেন, তাদেরকে দায়িত্ব দেন। কারণ তারা ফিল করবে বিষয়টা। হাসিনার ভয়াবহ বিভৎসতার মধ্য দিয়ে যারা কাটিয়েছে তারাই বুঝতে পারবে, তারা অনুধাবন করতে পারবে যে তাদের কি করা উচিত, বাংলাদেশের জনগণের জন্য কি করা উচিত, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করা উচিত। এইসব সাহেব শোভা দিয়ে আপনার সবার আগে বাংলাদেশ বা আই হ্যাভ এ প্ল্যান, এটি বাস্তবায়ন করা আসলে সম্ভব হবে না। আমি খুব দুঃখিত যে 3 মাসের মধ্যেই এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা, এদিকেই যাচ্ছে। এবং আপনার দলের প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে সবাইকে সতর্ক করেন। কারণ আমার মনে হয় যে বাংলাদেশের পত্রিকাগুলা, গণমাধ্যমগুলাকে হয়তো এখনো নিয়ন্ত্রিত বোঝাই যায়। অনেক সাংবাদিক তারা কি বলবো, এটা সেলফ সেন্সরশিপ, হাসিনা যেই ভীতি ঢুকিয়ে গেছে মাথায়, এরপরে আসলে তারা এখন অনেকেই করতে পারেন না। তো এবং নিয়ন্ত্রণ এখনো আছে, অনেকে স্বার্থের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা অনেক কথা বাংলাদেশ থেকে বলেন না। কারণ প্রত্যেকটা মালিকের ব্যবসা আছে, প্রত্যেকটা মালিকের নানা ধান্দা আছে আপনাদের কাছে। দয়া করে সোশ্যাল মিডিয়া আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আমি দেখতেছিলাম যে বিএনপির এক গ্রুপ এখন ওই আওয়ামী লীগের মতো ছাপায় পড়ছে, গুজব বন্ধ করতে হবে, অপপ্রচার বন্ধ করতে হবে। আরে বেটা, কোনটা গুজব কোনটা অপপ্রচার? হাসিনা তো হচ্ছে, হাসিনার অনুসারীরা সবই গুজব বলে ফেসবুকে একটা পেজই করছিল, সকল সত্য ঘটনা ওইটার মধ্যে ঢুকাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে কোনো লাভ হয়নি। মানুষ এখন সবই বোঝে, সবই জানে। আর এই জায়গাগুলো আপনি নিয়ন্ত্রণ করেন। তারপরে আরো কিছু বিষয়, আরো কিছু ব্যক্তি আছে, সেগুলো নিয়ে আমি হয়তো কাল পরশু হয়তো কথা বলবো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উপরে আমার পূর্ণ আস্থা এখন পর্যন্ত আছে। আপনি ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে চাচ্ছেন, আপনি কাজ করছেন। কিন্তু আপনার অ্যাসোসিয়েটস যদি দক্ষ না হয়, আপনার অ্যাসোসিয়েট যদি আপনার মনের ভাবটা যদি বুঝতে না পারে, আপনার মন্ত্রী পরিষদ বলেন বা আপনার আশেপাশে যারা অবস্থান করছেন আপনার কি বলবো সহযোগী হিসেবে, সহকর্মী হিসেবে, তারা যদি আপনার এই কি বলবো উইলটা যদি বুঝতে না পারে, আপনার ইচ্ছাটা যদি বুঝতে না পারে, আপনার এই পরিকল্পনা যদি বুঝতে না পারে, তাহলে আলটিমেটলি ফলাফল একটা বিগ জিরো ছাড়া আর কিছুই হবে না। তো আশা করি রামি স্যার এই এই বর্বর নৃশংসতার
বিচার আমরা আশা করি অত্যন্ত দ্রুত গতিতে পাবো। এবং আমি প্রত্যাশা করবো যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রধান বিচারপতির সঙ্গে আপনারা বসে কোথাও যদি কোনো পরিবর্তন আনতে হয়, কোথাও যদি কোনো বিশেষ নির্দেশনা দিতে হয়, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে যদি কোনো অনুরোধ করতে হয় সেটি করেন। এবং শুধু রামিসা নয়, যতগুলো ধর্ষণের মামলা এই যাবৎকালে পেন্ডিং আছে সেগুলোকে আপনারা অত্যন্ত দ্রুত গতিতে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে এটিকে কার্যকর করুন। আমার মনে হয় সেটি বন্ধ হয়ে যাবে। এবং সাম্প্রতিক সময় আমি দেখছিলাম যে জনাব বেগম জুবাইদা রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনি বলছিলেন যে তারেক রহমানকে রামিসার বাসায় শুধু প্রধানমন্ত্রী হিসেবে গেলে হবে না, একজন কন্যা সন্তানের বাবা হিসেবে যেতে হবে। অ্যাসিড নিক্ষেপ। প্রিয় দর্শক, আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার, তার কথাগুলো আমরা শুনে আসলাম এবং তার কথাগুলো যুক্তিপূর্ণ আমার কাছে মনে হয়েছে। বর্তমান এই যে নানান সমস্যা আমরা দেখতে পাচ্ছি যৌন হয়রানিকে নিয়ে, এবং নানাভাবে শিশু থেকে শুরু করে বাংলাদেশের বৃদ্ধা মানুষ পর্যন্ত এই যৌন হয়রানি থেকে কিন্তু মুক্তি পাচ্ছে না। তারা যৌন হয়রানি বলতে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। প্রথমে ধর্ষণের পরে হত্যা করে লাশ গুম করার পর তাদের লাশকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, এই যে একটি কি বলবো নিষ্ঠুর আচরণ বাংলাদেশে বাড়তেই আছে। আমরা দেখেছি যে কতগুলো ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আসিয়াকে নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় তৈরি হয়েছিল। শিশু আসিয়া, তাকে ধর্ষণ করা হলো, তিনি মারা গেলেন। তার আসামির কি হয়েছে? সে আসামি এখন কোথায়? এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে যে সে এখন কোথায়? সে আসামিকে কেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হলো না? কেন তাদেরকে গুরুতর যে শাস্তি, সেই শাস্তিগুলো দেওয়া হচ্ছে না? এই বিষয়গুলো কিন্তু মানুষ এখনো কথা বলছে। এই বিষয়গুলো নিয়ে মানুষ বাস্তব সমাধান চায়। রামিসার সাথে যে ঘটনাটি ঘটেছে, শুধু এক রামিসা না, আমরা বারবার রামিসার কথা বলছি কারণ সাম্প্রতিক এই ঘটনাটি সারা বাংলাদেশে ট্রেন্ডিং টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এবং এই ঘটনাটি আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছে এবং বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মান, বাংলাদেশের সম্মান কিন্তু নিতে তো নাই রাজনৈতিক দলের কারণে। তার মধ্যে এই যে অবিচার, নিষ্ঠুর আচরণ এবং এগুলো যদি বাড়তেই থাকে দিনের পর দিন, তাহলে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মান সম্মান অন্যান্য দেশের কাছে, বহির্বিশ্বের কাছে কোন পর্যায়ে পৌঁছাবে তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। যে দেশের সামনে বিপদ ছাড়া কোনো কি বলবো যে ভালো কোনো দিক আমরা দেখতে পাচ্ছি না। অন্য দিক থেকে শেখ হাসিনা আসার চেষ্টা করছে। আপনারা জানেন যে শেখ হাসিনা তার সময় প্রচুর পরিমাণে কিন্তু ভুল রং ডিসিশন, আইন নিজের হাতে তৈরি করা, নিজের হাতে আইন শাসন করা, এগুলো করেছে। এবং বাংলাদেশে এখন কিছু ঘটলেই শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে বা মুঠোফোনের মাধ্যমে তিনি ভয়েস ওভার করে বা ভয়েস দিয়ে বাংলাদেশের মানুষকে জানাচ্ছে যে আমার সময় কোনো দুর্নীতি হয় না, শিশু হত্যা হয় না, শিশু ধর্ষণ হয়। অথচ তার সময়ও কিন্তু ব্যাপক হারে এগুলো বৃদ্ধি পেয়েছিল। শেখ হাসিনার সময়ে এগুলোর কোনো বিচারই হয় না, এক কথায় বলা চলে। সেই একই কায়দায় এখনো চলছে। এই মুসার আমলেও কিছু হয়নি। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, তার আমলে কি হবে না হবে এই ঘটনাগুলো আমরা দিনের পর দিন দেখতে থাকছি, দেখব। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী, তারা নিজেই গিয়েছিল রামিসার বাড়িতে, সেখানে তার বাবা মাকে সান্ত্বনা দিয়েছে, পরিবারকে সান্ত্বনা দিয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী এক ভাষণে বললেন যে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কবে করা হবে? আমরা দ্রুত সমাধান চাই। দেশের মানুষ শান্তি পাক, দেশের মানুষ এইগুলো থেকে মুক্তি পেতে চাই। দেশের মানুষ আর কোনো কথাই বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।